তাহলে আমরা শিখতেছিলাম জোড় বিজোড়। আমি সংক্ষেপে পুরো সবকটা আরেকবার বলি, যেহেতু আমাদের ক্লাস রেকর্ডটা হয়নি, আমি সংক্ষেপে বলি। হ্যাঁ, আগেরবার অনেক বিস্তারিত বলছি। তাহলে জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে? সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বলা হয় এমন সংখ্যাকে, যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে বা দুই ভাগে ভাগ করলে ভাগশেষ কিছুই থাকে না। সমান ভাগে ভাগ করা যায়, ভাগশেষ কিছুই থাকে না। যেমন যেমন 2 4 6 8, 8কে যদি দুই ভাগ করেন 4 আর 4 8, ভাগশেষ কিছু নাই। সমান ভাগে দুই ভাগ করছেন, ভাগশেষ কিছুই নাই। 6কে যদি ভাগ করেন 3 আর 3 6, দুই ভাগ করছেন, ভাগশেষ কিছুই নাই। আর বিজোড় সংখ্যা থেকে যদি আপনি ভাগ করতে যান তাহলে ভাগশেষ 1 থাকবে। তাহলে বিজোড় সংখ্যা বলা হয় এমন সংখ্যাকে, যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে বা দুই ভাগে ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট এক সংখ্যা থাকবে। যেমন আপনি 9কে দুই ভাগে ভাগ করলেন, 4 আর 4 8, তাহলে আপনার হাতে আছে 1, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, কারণ 9কে দুই ভাগে সমান ভাগে ভাগ করা যায় না, ভাগ করতে গেলে আপনার হাতে 1 থাকবে, তাহলে এটা বিজোড় সংখ্যা। 7কে যদি আপনি ভাগ করতে যান তাহলে 3 আর 3 6, 3 আর 3 6, আপনার ভাগশেষ 1 থাকে 7। তাহলে সংক্ষেপে আবার বলি, সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বলা হয় এমন সংখ্যাকে, যে সংখ্যাকে দুই ভাগে সমান ভাগে ভাগ করলে ভাগশেষ বা অবশিষ্ট কিছুই থাকবে না সমান ভাগে ভাগ করার পরে। আর যদি যেমন 2 4 6 8, আর যদি বিজোড় সংখ্যা বলা হয় এমন সংখ্যাকে, যে সংখ্যাকে সমান ভাগে দুই ভাগে ভাগ করলে বা দুই দুই ভাগে ভাগ করলে ভাগশেষ বা অবশিষ্ট 1 থাকবে, সমান ভাগে ভাগ করা যাবে না। যেমন 9কে সমান ভাগে ভাগ করা যাবে না, 4 আর 4 8, হাতে 1 থাকে, অবশিষ্ট 1 থাকে। আচ্ছা, এগুলা বাচ্চাদেরকে আরো কিভাবে সহজে শিক্ষা দিবেন আমি বলছিলাম বিস্তারিত, যে আপনার হাতে 3টা চক নেবেন, বড় বড় চক নিয়ে বলবেন এই 3টা চককে আমি যদি দুই ভাগে সমান ভাগে ভাগ করে দিতে পারি, অবশিষ্ট যদি একটা চক না থাকে, তাহলে এই 3 সংখ্যা বা 3টা চক, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর আপনি আব্দুল্লাহরে একটা দিলেন, আলামিনরে একটা দিলেন, আপনার হাতে একটা চক থাকবে, তার মানে এই 3টা চক, এই 3টা সংখ্যা, এটা বিজোড় ছিল। তারপরে ব্ল্যাকবোর্ডে দাগ দিয়ে দেখাইবেন, হাতে কলম নিয়ে বাচ্চাদেরকে উদাহরণ দিয়ে দেখাবেন। তারপরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া, আপনারা এই 4জন সামনে আসেন, এই 4জনকে আমি দুই ভাগে ভাগ করব, যদি দুই ভাগে ভাগ করার পরে অবশিষ্ট একজন থাকে, তার মানে হচ্ছে এই 4 সংখ্যাটা বিজোড় হবে। আর যদি দুই ভাগে ভাগ করার পরে অবশিষ্ট এক সংখ্যাও না থাকে, একজনও না থাকে, তার মানে এই 4জন সংখ্যা 4, এটা জোড় সংখ্যা। এভাবে ভাগ করবেন, যে আপনারা দুইজন এই পাশে যান, আপনারা দুইজন এই পাশে যান, একজনও বাকি নেই, তার মানে 4 সংখ্যাটা জোড়। এভাবে বাচ্চাদেরকে বুঝাবেন, অনেকভাবে বুঝাবেন। তার কারণ হচ্ছে আপনারা জীবনের অনেকবার শিখছেন, পইরা বড় হয়েছেন, এত বড় হয়েছেন, এখন প্রশিক্ষণ করতে আসছেন। আর বাচ্চারা জীবনে প্রথম পড়তেছে, ওরা জীবনের জোড় বিজোড় এই সংখ্যার নামও হয়তো শুনে নাই। ওদেরকে অনেকভাবে উদাহরণ দিয়া, মিসাল দিয়ে এরপর বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, আশা করি বুঝছেন। আচ্ছা, এরপরে বলছিলাম যে 2 4 6 8, এগুলো ব্ল্যাকবোর্ডে লেখা বাচ্চাদেরকে পড়ায় মুখস্থ করাই দিবেন। জোড় সংখ্যা 2 4 6 8, 2 4 6 8 পড়ায় মুখস্থ করে দিবেন। বাচ্চাদের সিলেটে লেখাইবেন, লেখাই হাতের লেখা সুন্দর করে দিবেন। আচ্ছা, এরপরে বিজোড় সংখ্যা 1 3 5 7 9, ব্ল্যাকবোর্ডে সুন্দর করে সাজিয়ে লেখা বাচ্চাদেরকে আবার বিজোড় সংখ্যা পড়ায় মুখস্থ করে দিবেন। এই দুইটা কাজ আপনার করতেই হবে। জোড় সংখ্যাগুলো মুখস্থ করে দিবেন, বিজোড় সংখ্যাগুলো মুখস্থ করে দিবেন। আর জোড় বিজোড় কাকে বলে, যতটুকু সম্ভব আপনি আপনার সাধ্য অনুযায়ী বাচ্চাদেরকে বুঝাই দিবেন, এতটুকু করবেন। আচ্ছা, এরপরে বাচ্চাদেরকে শেষে বলবেন, আমি আপনাদেরকে বলছিলাম যে বড় সংখ্যা আমরা জোড় বিজোড় কিভাবে চিনবো। হয়তো অনেকে মনে করতে পারে এই সংখ্যার মধ্যে যদি বেশি জোড় থাকে তাহলে পুরো সংখ্যাটা জোড় হবে, বেশি বিজোড় থাকে তাহলে পুরো সংখ্যাটা বিজোড় হবে না। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যত বড় সংখ্যা হোক, আমরা দেখব এই বড় সংখ্যার শেষের সংখ্যাটা কি আছে। তাহলে আমাদের এই বড় সংখ্যার শুরুতে দেখেন 7 বিজোড়, 3 বিজোড়, 5 বিজোড়, 9 বিজোড়, শেষে আসছে 2। 2 সংখ্যাটা কিন্তু এগুলা সবার থেকে ছোট সংখ্যা, কিন্তু 2 সংখ্যাটা জোড়। 2 সংখ্যাটা জোড় হওয়ার কারণে, ছোট হোক আর বড় হোক যাই হোক না কেন, 2 সংখ্যাটা জোড় হওয়ার কারণে পুরো সংখ্যাটা এখন জোড়। তার কারণ হচ্ছে পুরো সংখ্যাটাকে এখন আমরা দুই ভাগে সমান ভাগে ভাগ করতে পারবো, ভাগ করার পরে অবশিষ্ট ভাগশেষ কোনো কিছুই থাকবে না। তাহলে শেষের সংখ্যাটা আমরা দেখব
শেষের সংখ্যাটা যদি 2 4 6 8 এর মধ্যে আসে পুরো সংখ্যাটা জোড় হবে, আর শেষের সংখ্যাটা যদি 1 3 5 7 9 এর মধ্যে আসে তাহলে পুরো সংখ্যাটা বিজোড় হবে। আমরা শুধু শেষের সংখ্যাটা দেখব, এগুলো কোনো কিছু নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা শেষের সংখ্যাটা দেখব, আশা করি বুঝছেন। এরপরে শেষে যদি শূন্য থাকে, শূন্য কোনো মূল্য নাই, শূন্য কোনো দাম নাই। আর শূন্যটা যদি শেষে আসে, কোনো সংখ্যার শেষে আসে, যেমন 2 এর শেষে আসছে, 2 তো জোড়, তারপরে শূন্য আসছে, তাহলে শূন্য আসার কারণেও এটা জোড়। যেমন 1 বিজোড়, পরে আবার শূন্য আসছে, তাহলে পুরো সংখ্যাটা আবার জোড় হবে। কারণ শূন্য আসার পরে এই পুরো সংখ্যাটাকে আমরা সমান ভাগে 2 ভাগে ভাগ করা যায়, সম্ভব। ঠিক আছে? তাহলে যদি কোনো সংখ্যার শেষে শূন্য আসে, সেই সংখ্যাটা বিজোড় যদি হয়, সেই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলেও শূন্য আসার কারণে এই সংখ্যাটাকে সমান ভাগে 2টা ভাগ করা যাবে, ভাগশেষ কোনো কিছুই থাকবে না। যার কারণে এই পুরো সংখ্যাটাই হচ্ছে এই এই পুরো সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে শেষে শূন্য আসলে ওই শূন্য সংখ্যাটাকে জোড় সংখ্যা হিসাবে গণ্য করা হবে, ধরা হবে। আশা করি বুঝছেন। হ্যাঁ, আগেরবার বিস্তারিত বলছি, এবার শুধু রেকর্ড করার জন্য পুরো সবকটা একবার বলে দিলাম।